এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি টিপে দিতে ভুলো না, যাতে আমরা কোনো গল্প ছাড়লে তোমাদের কাছে সবার পরিবেশন করে শোনাই। ধনেশ্বরপুর পশ্চিমবঙ্গের এক ছোট্ট গ্রাম। চারদিকে বিস্তীর্ণ ধানক্ষেত, তার মাঝখানে কাঁচা রাস্তা, যেটা সন্ধে নামলেই অদ্ভুতভাবে ফাঁকা হয়ে যায়। গ্রামের মানুষেরা বলে এই রাস্তা চতুর্দশীর আগের রাতে খালি থাকে না, কেউ না কেউ হাঁটে। সেই কেউ যে মানুষ নয় সেটা সবাই জানে, কিন্তু কেউ মুখে বলে না। সন্ধ্যা নেমেছে, আকাশে রক্তিম আলো মিশে যাচ্ছে ধোয়া ওঠা রান্নার ধোয়ার সঙ্গে। পাড়ায় ঠাকুমারা উঠোনে বসে তুলো কাটছে, বাচ্চারা খেলা থামিয়ে দৌড়ে ঘরে ঢুকছে, কারণ সূর্য ডোবার সঙ্গে সঙ্গেই ধনেশ্বরপুরে ভয় নেমে আসে। বটগাছটার নিচে তখন বসে আছে গ্রামের স্কুল শিক্ষক অরিন্দম বাবু। তিনি শহরে পড়াশোনা করে গ্রামে ফিরে এসেছেন আর গ্রামের মানুষদের কুসংস্কার ভাঙাতে চান। তার মুখে চশমা, গায়ে পাঞ্জাবি আর চোখে দৃঢ়তা। ভূত টুত বলে কিছু নেই, ওসব মানুষের মন গড়া গল্প। অরিন্দম বাবু প্রায়ই এই কথা বলেন, কিন্তু সেই বছর কিছু ঘটেছিল যা তার সমস্ত যুক্তিকে ভেঙে দেয়। রাতের খাবার খাওয়ার পর অরিন্দম বাবু মনে করলেন স্কুলের লাইব্রেরির পুরনো ইতিহাস বইটা তিনি পুকুর পাড়েই রেখে এসেছিলেন। স্ত্রী মিনা তাকে বারবার বললেন, এখন যেও না, রাত নামছে, কিন্তু তিনি হেসে বলেছিলেন, ওসব ভয় দেখানো কথা তোমরা মেয়েরা বলো, আমি যাই 5 মিনিটেই ফিরে আসব। হাতে টর্চ নিয়ে তিনি বেরিয়ে পড়লেন। চারিদিক নিস্তব্ধ, রাস্তায় কেবল জোনাকি পোকার আলো আর হালকা ধোয়া, যেন কেউ ধূপ জ্বালিয়েছে। পুকুরের পাড়ে পৌঁছে তিনি দেখলেন জলে একটা অদ্ভুত ঝলকানি। টর্চের আলো ফেলতেই দেখা গেল কারো একটা ছায়া দাঁড়িয়ে আছে মাঝ জলে। অরিন্দমবাবু ভেবেছিলেন হয়তো কোনো লোক মাছ ধরছে, কিন্তু পরে মুহূর্তেই তিনি দেখলেন ওই মানুষটার মুখ ঠিক তার নিজের মতো। তিনি চমকে উঠে পিছিয়ে গেলেন। টর্চটা মাটিতে পড়ে গেল। ছায়াটা মৃদু স্বরে বলল, ভুলে যেও না, আলো নিভলেই শুরু হবে। তারপরই পুকুরের জল ফোঁস করে উঠল, যেন কেউ নিচ থেকে টেনে ধরল। অরিন্দমবাবু চিৎকার করে দৌড়ে বাড়ি ফিরলেন। কিন্তু মিনা দেখলেন দরজায় ঢোকার সময় তার জামার নিচের দিকে ভিজে, যেন পুকুরের তলা থেকে উঠে এসেছে। এরপর থেকে অরিন্দমবাবু একদম চুপ হয়ে গেলেন। স্কুলে আর কথা বলতেন না। রাতে ঘুমোতে গিয়ে মাঝে মাঝে বলতেন, ওরা আসে, এবার ওরা আলো চাইবে। গ্রামের লোকেরা বলল ওর উপরে কিছু ভর করেছে, ভূত চতুর্দশীর ছায়া। মিনা প্রথমে বিশ্বাস করেননি, কিন্তু যখন এক রাতে তিনি দেখলেন অরিন্দম বাবু ঘুমের মধ্যে উঠে পুকুরের দিকে হাঁটছেন, মুখে ফিসফিস করছেন, আর মাত্র 3 রাত, তখন তিনি বুঝলেন কিছু একটা সত্যিই ঘটেছে। সেই রাতে বাতাসে এক অদ্ভুত ঠান্ডা গন্ধ ছড়িয়ে পড়ল। কুকুরেরা হাউ হাউ করে চিৎকার করছে, পুকুরের পাশে জল কাঁপছে। গ্রামের পুরোহিত হরিপদ মশাই বললেন, আমাবস্যার আগে যে রাতে এমন হাওয়া ওঠে সেটা অশুভ। এবারের ভূত চতুর্দশী শান্ত থাকবে না।
কেউ জানতো না ঠিক কী ঘটতে চলেছে। ধনেশ্বরপুরে আজ আমাবস্যার আগের দিন, মানে ভূত চতুর্দশীর রাত। গ্রামের বাতাস যেন থম মেরে আছে। সকাল থেকেই মানুষেরা মুখে চাপা ভয়, ঘরে জানালা শক্ত করে বন্ধ করা, আর উঠোনে মাটির প্রদীপ সাজানোর প্রস্তুতি। সবাই জানে ভূত চতুর্দশীর রাতে 14 প্রদীপ না জ্বাললে অন্ধকারে আত্মারা পথ হারায় না, বরং তোমার ঘরেই ঢুকে পড়ে। দুপুর থেকেই পাড়ায় পাড়ায় শব্দ উঠেছে, তেল আনো, সর্ষে দাও, প্রদীপগুলো গুনে গুনে রাখো। বৃদ্ধা হরিমণি দিদিমা বলেছিলেন, 14 প্রদীপের একটাও যেন না নেভে, প্রতিটা ঘরে আলো থাকতে হবে, এটাই নিয়ম। রাস্তায় হালকা ধুলো উড়ছে, শিউলি গাছের ফুল ঝরছে, কিন্তু বাতাসে গন্ধটা যেন অন্যরকম। তাজা মাটির গন্ধে মিশে আছে কোনো পুরনো পচা গন্ধ। অরিন্দমবাবু এখনো আগের মতোই অস্বাভাবিক, চোখে শূন্য দৃষ্টি, মুখে ফিসফিসানি। ওরা আসবে, আলো নিভতে দিও না। মিনা সারাদিন ঘর গুছিয়ে 14টা মাটির প্রদীপ সাজালেন। প্রতি প্রদীপে সর্ষের তেল ঢাললে, তুলো পাকিয়ে সলতে বানালেন। দরজার সামনে, জানালার পাশে, দালানে এক এক করে রাখলেন। রাত নামতেই হালকা হাওয়া উঠল। পূর্ব দিক থেকে ঠান্ডা বাতাস আসছে, যেন কেউ নিঃশ্বাস ফেলছে। মিনা প্রদীপে আগুন ধরালেন। ঘরের ভেতর আলো ছড়িয়ে পড়ল, মৃদু উষ্ণ কিন্তু অজানা আতঙ্কে কাঁপা আলো। 14টা প্রদীপের মধ্যে একটা প্রদীপ বারবার নিভে যাচ্ছিল, ঠিক জানালার নিচে রাখা প্রদীপটা। মিনা আগুন ধরালেই কয়েক মিনিট পর নিভে যেত। তেল যথেষ্ট ছিল, বাতাসও কম, কিন্তু তবুও নিভছে। হাত জোর করে তিনি ফিসফিস করলেন, দেবীমা, অশুভ যেন না আসে। কিন্তু তখনই বাইরে থেকে একটা খুব নিচু কণ্ঠে কেউ বলল, ওটা আমারটা, নিভে যেতে দিও না। মিনা থমকে গেলেন। তার চোখে ভয় জমে বরফ হয়ে গেল। তিনি জানালার দিকে তাকালেন। জানালার ওপাশে দাঁড়িয়ে আছে অরিন্দম বাবু, কিন্তু তখন তিনি তো ঘরের ভেতরেই ছিলেন। তিনি তো কিছুক্ষণ আগেই ঘুমিয়ে পড়েছিলেন। মিনা ছুটে ঘরে ঢুকে দেখলেন বিছানায় অরিন্দম বাবু ঘুমোচ্ছেন, নিঃশব্দে নিঃশ্বাস নিচ্ছেন। তাহলে বাইরে যে দাঁড়িয়েছিল সে কে? বাইরের ছায়াটা এখনো দাঁড়িয়ে আছে জানালার পাশে। মৃদু আলোয় মুখটা দেখা যাচ্ছে না, কিন্তু শরীরের ভঙ্গি হুবহু অরিন্দম বাবুর মতো। সে হাত তুলে ইশারা করছে, যেন বলছে, একটা প্রদীপ, কেবল একটা প্রদীপ আমার জন্য। মিনার বুক ধকধক করছে, কিন্তু জানি না কেন। তার হাত নিজে থেকেই একটা প্রদীপ তুলে নিল, জানালার নিচে রাখলো, আর তখনই বাইরের ছায়াটা হেসে ফেলল নিঃশব্দে। তারপর মিলিয়ে গেল রাতের কুয়াশায়। রাত 12টার দিকে হঠাৎ গ্রামের মন্দিরের ঘন্টা বাজতে শুরু করলো। কেউ মন্দিরে ছিল না, তবুও ঘন্টা বাজছে, ধীরে কিন্তু নির্বিচ্ছিন্নভাবে। অরিন্দম বাবু ঘুমের মধ্যে উঠে দাঁড়ালেন, চোখ বন্ধ, মুখে বলছেন, ওরা আলো খুঁজছে, ওদের পথ দেখাতে হবে। মিনা ভয়ে কাঁদতে কাঁদতে তার হাত ধরলেন। তুমি কোথায় যাবে? তিনি বললেন, যেখানে 14 প্রদীপ জ্বলছে, কিন্তু একটা নিভে গেছে। মিনা বুঝতে পারলেন জানালার নিচের প্রদীপটা
আবার নিভে গেছে। মিনা ছুটতে গিয়ে আগুন ধরাতে গিয়ে থমকে গেলেন। সলতেটা ভিজে গেছে, তেলে নয়, রক্তে। তিনি আতঙ্কে পিছিয়ে এলেন। হঠাৎ জানালার ওপাশে দেখলেন সেই একই ছায়া। এবার তার মুখে হালকা হাসি আর চোখে লাল আলো। ধন্যবাদ। আলো নিভে গেলে পথ হারাই আমি। তারপর ধীরে ধীরে মিলিয়ে গেল। ভোরবেলা যখন প্রথম পাখির ডাক শোনা গেল, মিনা দেখলেন সব প্রদীপ নিভে গেছে, শুধু জানালার নিচেরটায় এখনো আগুন টিমটিম করছে। তার চারপাশে পায়ের ছাপ, কিন্তু সেগুলো উল্টো দিকে, যেন কেউ বাইরে থেকে এসে ভিতরে যায়নি, বরং ভেতর থেকে বাইরে গেছে। তিনি কাঁপতে কাঁপতে একটি কথাই বললেন, ওটা তার প্রদীপ, আমার স্বামীর নয়, ও অন্য কারো। ভূত চতুর্দশীর ভয়ঙ্কর রাত কেটে গেছে, কিন্তু ধনেশ্বরপুরে শান্তি ফেরেনি। ভোরবেলা থেকেই আকাশে কালচে কুয়াশা ঝুলে আছে, যেন রাত এখনো শেষ হয়নি। আজ কালী পুজো, গ্রামের সবচেয়ে বড় উৎসব। তবু আজ আনন্দের বদলে গ্রাম জুড়ে ভয়, আতঙ্ক আর চাপা নীরবতা। সূর্য ওঠার আগেই মন্দিরের ঘণ্টার ধ্বনি শোনা গেল। টুং টুং করে কালী মন্দিরের দিক থেকে আসছে। হরিপদ মশাই ধূপ জ্বালালেন, কিন্তু বাতাসে ছড়িয়ে পড়েছে এক অদ্ভুত গন্ধ। ধূপের নয়, পচা তেল আর নোনা মাটির গন্ধ। পাড়ার ছেলেরা প্যান্ডেল বানাচ্ছে, কিন্তু সবাই অস্বস্তিতে। কারো মুখে হাসি নেই, কারণ সবাই জানে গত রাতে মিনার বাড়ির জানলার নিচের প্রদীপটা শেষ পর্যন্ত নিজে থেকেই জ্বলে উঠেছিল। কেউ বলেছে অরিন্দম বাবুর আত্মা এখনো ফিরে আসেনি, তাই আলো নিভছে না। ধনেশ্বরপুরের কালী পুজো বিখ্যাত। প্রতি বছর গ্রামের সব নতুন মানুষ মিলিত হয়, কিন্তু এবার কেউ আগ্রহ দেখাচ্ছে না। পুরনো মানুষেরা বলছে, ভূত চতুর্দশীর পরদিন কালী পুজো মানে আলো আর অন্ধকারের যুদ্ধের সীমারেখা। কালী মূর্তির সামনে 14 প্রদীপ জ্বালানো হয়েছে। পাড়ার মেয়েরা ফুল দিচ্ছে, পুরোহিত মন্ত্র পড়ছেন, ঢাক বাজছে। কিন্তু হঠাৎ ঢাকের তালের সঙ্গে মিশে গেল এক অচেনা শব্দ। দূর থেকে যেন কেউ হাহাকার করছে। সবাই থেমে গেল। বাতাসে আবার সেই পচা গন্ধ। হরিপদ মশাই বললেন, এটা ভালো লক্ষণ নয়। যে গন্ধটা আসছে সেটা জঙ্গলের দিক থেকে। পুজো চলছিল, কিন্তু রাহুলের মনে শান্তি নেই। সেই রাতের ঘটনার পর থেকে সে ঠিকমতো ঘুমোয় না। সে মনে মনে ভাবল, যদি আমি ওদের উৎস খুঁজে পাই, যদি দেখি আসলে কি আছে ওই জঙ্গলে। বিকেলের দিকে সে চুপি চুপি বেরিয়ে গেল পুজো মণ্ডপ থেকে। হাতে ছোট্ট একটা প্রদীপ, পকেটে অরিন্দম বাবুর বই, তন্ত্র তত্ত্ব ও মৃতলোক। রাস্তা পার হতে হতে তার কানে বারবার বাজছিল ঢাকের আওয়াজ, দূরে কালী মন্ত্রের গর্জন। কিন্তু যত সে জঙ্গলের কাছে পৌঁছাচ্ছে, আওয়াজগুলো ফিকে হয়ে যাচ্ছে, আর স্পষ্ট হচ্ছে অন্য এক শব্দ। পাতা কাঁপার আওয়াজ, যেন কেউ অন্ধকারে তাকে ডাকছে। জঙ্গলের ভেতর ঢোকার পর রাহুল দেখল বটগাছের গোড়ায় আগের চেয়ে অদ্ভুত এক পরিবেশ। চাঁদের আলো নেই, কিন্তু তবু গোড়ায় অদ্ভুত এক কালচে আলো জ্বলছে। পাথরের পাত্রটা এখন সম্পূর্ণ অন্ধকার তরলে ভরা। তার চারপাশে মাটিতে আঁকা আছে মন্ত্রচিহ্ন, যেন কেউ সারা রাত ধরে কোনো সাধনা করেছে। রাহুল ফিসফিস করে বলল, এটা কালী মন্ত্র, কিন্তু কে করলো এগুলো? হঠাৎ বাতাসে এক অদ্ভুত শব্দ উঠল, জয় মা।
জয় মা কালী, জয় মা। শব্দটা ভেঙে গেল। তারপর নীরবতা। রাহুল অনুভব করল তার পায়ের নিচে মাটি নড়ছে। পাথরের পাত্র থেকে ধীরে ধীরে উঠে আসছে কালো ধোঁয়া। ধোঁয়ার ভেতর অগণিত মুখ, কেউ চেনা কেউ অচেনা। একটা মুখ হঠাৎ সামনে এলো, অরিন্দম বাবু। রাহুল, ওরা এখন মায়ের আশ্রয়ে এসেছে, কিন্তু তোর ছায়া ওরা চায়। রাহুল চিৎকার করে উঠল, কিন্তু গলায় কোনো শব্দ বেরোলো না। ধোঁয়া ঘিরে ধরল তাকে, আর কালী মন্ত্রের আওয়াজ যেন উল্টে গেল। জয় মা নয়, আয় মা। ঠিক সেই সময় কালী মন্দিরে পুজো চলছে। পুরোহিত যখন বললেন সোয়াহা, হঠাৎ মশালের আগুন নিভে গেল। সব প্রদীপ একে একে মরে গেল। শুধু একটা প্রদীপ বেঁচে রইল, কালো ধোঁয়ার মধ্যে টিম টিম করে জ্বলছে। ঢাক থেমে গেল। মা কালীর মূর্তি চোখে প্রতিফলন হলো এক ফ্যাকাশে আলোর ঝলকানি। লোকজন ভয় পেয়ে বাইরে ছুটল, কিন্তু হরিপদ মশাই শুধু বললেন, এটা সাধারণ রাত নয়। মৃতেরা এখন মার আশ্রয়ে আশীর্বাদ চায়। যাকে তারা টেনে নিয়েছে সে আর ফিরে আসবে না, না, আর ফিরে আসবে না। রাত গভীর হলে কেউ আর রাহুলকে খুঁজতে গেল না। ভোরবেলা গ্রামের কয়েকজন যুবক সাহস করে জঙ্গলে গেল। দেখল বটগাছের নিচে রাহুল বসে আছে, চোখ খোলা, মুখ নিঃশব্দ, হাতে প্রদীপ। প্রদীপে এখনো আগুন জ্বলছে, কিন্তু রাহুলের শরীর ঠান্ডা। তার পাশে মাটিতে একটা লাইন লেখা, আমার ছায়া আমার নয়। ওরা ছেলেটাকে কাঁধে করে মন্দিরে আনলো। পুরোহিত দেখলেন রাহুলের মুখে অদ্ভুত প্রশান্তি, আর তার চারপাশে পাথরের গুঁড়ো লেগে আছে, সেই পাত্রের চিহ্ন। রাতে কালী মূর্তির সামনে যখন শেষ আরতি হলো, তখন একটা অদ্ভুত ঘটনা ঘটল। প্রদীপের শেখা হঠাৎ উঁচু হয়ে উঠল, আর তার মধ্যে মুহূর্তের জন্য দেখা গেল ছেলেটার মুখ, রাহুলের মুখ, কিন্তু হাসি নেই। মানুষেরা ভয় পেয়ে প্রণাম করল, কেউ কেউ কেঁদে ফেলল। হরিপদ মশাই নিঃশব্দে বললেন, মা কালী ওদের ডেকে নিয়েছেন। আলোকে বাঁচাতে হলে কখনো কখনো ছায়া হারাতে হয়। যেভাবে আলো নিভে যায়, সেখানে মৃতেরা পথ খুঁজে পায়। ধনেশ্বরপুরের কালী পুজো শেষ হয়েছে গত রাতে, কিন্তু আজও মন্দিরের চারপাশে ধোঁয়া আর পচা ফুলের গন্ধ ভাসছে। ভোরের আলো উঠেছে ঠিকই, কিন্তু আকাশের রং আজ অন্যরকম, ধূসর, যেন কালি মিশে আছে সূর্যের ভেতর। পুরোহিত হরিপদ মশাই চুপচাপ বসে আছেন মন্দিরের বারান্দায়, চোখে নিদ্রাহীন ক্লান্তি। তিনি সারা রাত ঘুমননি, কারণ রাত ভোর। মন্দিরের ঘণ্টার শব্দ কেউ না বাজিয়েও কাঁপছিল নিজে থেকেই, আর প্রতিবার ঘণ্টা বেজে উঠলে মূর্তির চোখে প্রতিফলিত হচ্ছিল এক ছায়ামূর্তি, রাহুলের মতো। দুপুর গড়িয়ে বিকেল হতে না হতেই গ্রামে নেমে এলো ঘন কুয়াশা। শরতের আকাশে কুয়াশা, কারও মনে এলো না এমন কিছু আগে ঘটেছে। পুকুরের ধার দিয়ে হাঁটছিলেন গোপাল কাকা, যিনি শ্মশানের কাজ করেন। তিনি হঠাৎ দেখলেন পুকুরের জলে কারো প্রতিবিম্ব ভাসছে, কিন্তু আশেপাশে কেউ নেই। ভয় পেয়ে তিনি বাড়ি ফিরে এলেন, কিন্তু তখনই গ্রামের দিক থেকে ভেসে এলো ঢাকের শব্দ। কালী পুজোর পরদিন কেউ ঢাক বাজায় না, তবু বাজছে ধীর গভীর তালে। ঢাকের সঙ্গে ভেসে আসছে মন্ত্রোচ্চারণ, কিন্তু শব্দটা উল্টো, মা জয় নয়, আয় মাহায়। রাত নামতেই মন্দিরের সামনে প্রদীপগুলো একে একে নিভে গেল। হরিপদ মশাই বাইরে এলেন,
দেখলেন দূরে বটগাছের দিক থেকে এক লম্বা মিছিল এগিয়ে আসছে। প্রথমে ভেবেছিলেন হয়তো কোনো শোভাযাত্রা, কিন্তু কাছে আসতেই বুকের ভেতর হিম হয়ে গেল। ওরা মানুষ নয়, মৃতেরা। কেউ পচা মুখ, কেউ অর্ধেক পোড়া দেহ, কেউ কঙ্কাল। তাদের হাতে প্রদীপ, চোখে শূন্যতা। সবচেয়ে সামনে হাঁটছে রাহুল। তার মুখে কোনো অভিব্যক্তি নেই, শুধু ঠোঁটে মৃদু হাসি। আর তার পেছনে সেই বটগাছের কালো ধোঁয়া, যেটা এখন এক জীবন্ত ছায়ার মতো গ্রাম জুড়ে ছড়িয়ে পড়েছে। হরিপদ মশাই কাপা গলায় বললেন, ওরা ফিরে এসেছে, আশীর্বাদ নিতে নয়, আলো নিতে। রাত প্রায় 12টা। পুরো ধনেশ্বরপুর যেন নিস্তব্ধ। শুধু ওই মিছিল এগিয়ে চলেছে মন্দিরের দিকে। প্রতিটি পদক্ষেপের সঙ্গে মাটিতে পড়ছে ছাইয়ের গন্ধ। মেয়েরা ঘরে দরজা বন্ধ করেছে, পুরুষেরা জানলা আটকেছে। কেউ বাইরে বেরোনোর সাহস পাচ্ছে না। তবু একটা ছোট ছেলে চঞ্চল জানালার ফাঁক দিয়ে তাকিয়ে দেখল রাহুলের পাশে হাঁটছে তার মৃত দাদু, যার শরীরটা সে নিজে আগুনে জ্বালাতে দেখেছিল বছর 2 আগে। ছেলেটা চিৎকার করে উঠল, আর ঠিক সেই মুহূর্তে তার ঘরের প্রদীপ নিজে থেকেই জ্বলে উঠল। যেমন ভূত চতুর্দশীর রাতে মিনার বাড়িতে হয়েছিল। মিছিল মন্দিরের সামনে এসে থামল। রাহুল মূর্তির দিকে তাকিয়ে নরম গলায় বলল, মা, আলো তুমি দিয়েছিলে, কিন্তু আমরা ছায়া পেয়েছি। এখন আলোটা ফেরত নিচ্ছি। তারপর হঠাৎ মূর্তির চোখ থেকে রক্ত ঝরতে শুরু করলো। লাল তরলটা নেমে এলো পাথরের পায়ে, তারপর মিশে গেল মাটিতে। ঢাকের শব্দ থেমে গেল, বাতাস থমকে গেল। হরিপদ মশাই ভয়ে মাটিতে প্রণাম করলেন, চোখে জল। তিনি বুঝতে পারলেন আজ মা কালী রুষ্ট নন, তিনি জেগে উঠেছেন। কিন্তু এই জাগরণ আলো আনতে নয়, অন্ধকারকে সম্পূর্ণ করে তুলতে। রাত 3টে নাগাদ মিছিল ধীরে ধীরে জঙ্গলের দিকে ফিরে গেল। কেউ তাদের আটকাতে পারল না। মানুষেরা শুধু দূর থেকে দেখল প্রতিটি আত্মা বটগাছের নিচে গিয়ে মিশিয়ে গেল কালো ধোঁয়ায়। শুধু রাহুল দাঁড়িয়ে রইল একা, তার হাতে এখনো সেই প্রদীপ, যেটা ভোরের আলোয়ও নিভল না। সে পিছনে ফিরে মন্দিরের দিকে তাকালো, আর তারপর এক ফিসফিস আওয়াজ শোনা গেল, আলো নিভলে মা আসেন না, ছায়া এলে মা থাকেন। সেই মুহূর্তে হঠাৎ বিদ্যুৎ চমকালো। বজ্রপাতের শব্দে আকাশ ফেটে গেল, বটগাছ ভেঙে পড়ল, কিন্তু ভেতর থেকে বেরোলো লালচে আগুন। কেউ বলল তারা দেখেছে রাহুলের মুখ আগুনের মধ্যে হাসে। ভোরের দিকে হরিপদ মশাই আবার মন্দিরে ফিরলেন। সব প্রদীপ নিভে গেছে। মূর্তির চোখে এখনো শুকনো রক্তের দাগ। মাটিতে পড়ে আছে একটি মাত্র প্রদীপ, রাহুলের। তিনি সেটাকে হাতে তুলে নিলেন। অদ্ভুতভাবে সেটা এখনো বড়। তিনি ধীরে ধীরে বললেন, মৃতেরা ফিরে গেছে, কিন্তু ধনেশ্বরপুরের আলো এখন তাদের ধার। গ্রামের আকাশে তখন সূর্য উঠেছে, কিন্তু কোনো পাখির ডাক নেই। সবাই ঘর থেকে বেরিয়ে দেখল মন্দিরের গায়ে কালী মূর্তির ছায়া আজ পুরো গ্রাম ঢেকে রেখেছে। রাহুলের দেহ আর পাওয়া যায়নি। শুধু প্রতি কালী পুজোর রাতে যখন ভূত চতুর্দশীর বাতাস বইতে শুরু করে, গ্রামের লোকেরা দূরে জঙ্গলের দিক থেকে শুনতে পায় ঢাকের সেই পুরনো তাল, আর কণ্ঠে এক অচেনা ডাক, আয় মা আয়। ধনেশ্বরপুরে ভোরের সূর্য উঠেছিল, কিন্তু তার কোনো উষ্ণতা ছিল না। আকাশ ধূসর, বাতাসে কালি পোড়া গন্ধ। পুকুরের ধারে ছাই ভাসে, আর প্রতিটা গাছের ছায়া যেন লম্বা হয়ে মৃতদের মতো শুয়ে আছে। গ্রামের মানুষ ঘর থেকে বেরোতে ভয় পাচ্ছিল। কেউ জানে না রাতের সেই মৃত্যুর মিছিল আসলে শেষ হয়েছে কিনা।
রাহুলের কোনো খোঁজ নেই। বটগাছের জায়গায় এখন শুধু কালো মাটি, যেন আগুনে পুড়ে গেছে। পুরোহিত হরিপদ মশাই মন্দিরে বসে আছেন। মূর্তির চোখে এখনো লাল দাগ, শুকিয়ে পাথর হয়ে গেছে। তিনি গলায় রুদ্রাক্ষ ধরে ফিসফিস করে বললেন, এবার সেই সময়, হয়তো মা নিজেই বিচার করবেন এর। সকাল গড়িয়ে দুপুরে তখন গ্রামের পথে এক বৃদ্ধা এসে দাঁড়ালেন। কেউ তাকে আগে দেখেনি। চুল সাদা, কপালে বড় কালো টিপ, হাতে লাল কাপড়ের থলি। তিনি হরিপদ মশাইয়ের সামনে এসে বললেন, তোমাদের আলো মৃতদের হাতে গেছে, তাই গ্রাম অন্ধকারে আলো ফেরাতে হলে আত্মার আগুন জ্বালাতে হবে। হরিপদ মশাই অবাক হয়ে বললেন, আপনি কে মা? বৃদ্ধা মৃদু হেসে বললেন, আমি কালী নয়, কিন্তু তার ছায়া। আমি এসেছি ছায়াকে আলোয় ফিরিয়ে দিতে। তিনি থলি খুলে মাটিতে রাখলেন। ভেতরে এক মুঠো ভস্য আর একটা প্রদীপ। ভস্যটা ছিল রাহুলের পোড়া বইয়ের ছাই, আর প্রদীপটা ছিল সেই বটগাছের নিচে পাওয়া আগুনের প্রদীপ। বৃদ্ধা মন্দিরের সামনে বসে মন্ত্র পড়তে শুরু করলেন। হরিপদ মশাই পাশে বসে হাত জোড় করলেন। যে আলো নিভেছে সে ফিরে আসুক, যে আত্মা হারিয়েছে সে শান্তি পাক। মা অন্ধকারে আলো দাও। মন্ত্র পড়ার সঙ্গে সঙ্গে বাতাস কাঁপতে লাগলো। আকাশে ঘন কালো মেঘ জমল। বজ্রপাতের শব্দে মাটি কেঁপে উঠল। হঠাৎ মন্দিরের ভেতর থেকে অদ্ভুত আলো বেরিয়ে এলো। গাঢ় নীল আলো, যেন আগুন আর ছায়ার মিশ্রণ। আর ঠিক তখনই গ্রামের প্রত্যেক ঘরের প্রদীপ নিজে থেকেই জ্বলে উঠল। মানুষ দৌড়ে বাইরে এলো, দেখলো হাওয়া থেমে গেছে, কিন্তু আলো জ্বলছে প্রতিটা বাড়িতে। বৃদ্ধা চোখ বন্ধ করে বললেন, রাহুলের আত্মা ফিরে আসছে। মন্দিরের দরজায় তখন একটা ছায়া দেখা গেল। ধীরে ধীরে সেটা পরিষ্কার হলো। রাহুল, কিন্তু সে আর আগের মতো নয়। তার মুখে শান্তি, চোখে নীল আলো। সে ধীরে এসে মন্দিরের সামনে হাঁটু গেড়ে বসে বলল, আমি আলো খুঁজতে গিয়েছিলাম, কিন্তু ছায়ার ফাঁদে পড়েছিলাম। মা কালী আমায় বলেছেন, আলো কেবল তখনই বাঁচে যখন ছায়া তার রক্ষক হয়। হরিপদ মশাই কাঁদতে কাঁদতে বললেন, বাবা, আমরা কি মুক্তি পাবো? রাহুল মৃদু হাসল। তারপর প্রদীপটা হাতে নিয়ে মূর্তির সামনে রাখল। মুহূর্তে আলোটা ছড়িয়ে পড়ল পুরো মন্দিরে। মূর্তির চোখের লাল দাগ মিলিয়ে গেল, আর তার ঠোঁটের কোণে ফুটল এক শান্ত হাসি। হঠাৎ বাতাসে ধোঁয়ার ঘূর্ণি উঠল। রাহুলের দেহ আলোয় ভরে উঠল। তারপর ধীরে ধীরে মিলিয়ে গেল। শুধু প্রদীপটা রয়ে গেল, অবিরাম জ্বলছে। সকালের সূর্য উঠেছে, এবার নতুন রঙে। আকাশ নীল, পাখির ডাক ফিরেছে। গ্রামের মানুষ ধীরে ধীরে বাইরে বেরোচ্ছে। বটগাছের জায়গায় এখন এক ছোট্ট মন্দির তৈরি হচ্ছে। মানুষ বলে ওইখানে রাহুলের আত্মা এখন পাহারা দেয় গ্রামের আলোকে। যখনই কারো ঘরে প্রদীপ নিভে যায়, একটা ঠান্ডা হাওয়া আসে, আর প্রদীপটা আবার জ্বলে ওঠে। হরিপদ মশাই প্রতিদিন সন্ধ্যায় সেই মন্দিরে যান। একটি মাত্র প্রদীপ জ্বালিয়ে বলেন, যে ছেলে ছায়াকে জিতেছিল সে আজ আমাদের আলো। কয়েক বছর পর ধনেশ্বরপুর শান্ত গ্রাম হয়ে উঠল। কালী পুজোর রাতে সবাই প্রদীপ জ্বালায়, কিন্তু কেউই প্রদীপ নিভতে দেয় না। লোকমুখে আছে, যে রাতে প্রদীপ নিভে যায় সেই রাতে মৃতেরা আবার হাঁটে। তবু কখনো কখনো গভীর রাতে জঙ্গলের দিক থেকে হালকা ঢাকের শব্দ আসে। আর কেউ কেউ বলে বটগাছের ধ্বংসস্তূপের উপর নীল আলোয় দাঁড়িয়ে থাকে এক কিশোর।
চোখে শান্তি, হাতে প্রদীপ। ভয় পেও না, আমি আলো পাহারা দিচ্ছি। ভূত চতুর্দশীর রাতের সেই অভিশপ্ত দিন ধনেশ্বরপুরের ইতিহাস পরিণত হলো এক আশ্চর্য কাহিনীতে, যেখানে মৃত অন্ধকার নয় বরং আলোয় ফেরার পথ। আর যেদিন কেউ ভোরবেলা ধনেশ্বরপুরে যাবে, দেখবে মন্দিরের সামনে ছোট্ট একটা প্রদীপ জ্বলছে, যা কখনো নেভে না, কারণ তার আলোয় আছে এক শিশুর আত্মা, যে একবার ছায়ার সাথে লড়েছিল আর জিতেছিল চিরদিনের জন্য। তো কেমন লাগলো বন্ধুরা আমাদের আজকের কাহিনী ভূত চতুর্দশীর রাত? গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেল সত্যি ভৌতিক কাহিনীকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি টিপতে ভুলবে না, কারণ আমরা কোনো গল্প ছাড়লে সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো শীঘ্রই আরেকটি গল্প নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকবে।